আজ আমরা অন্যান্য দিনের মতো আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাতে এসেছি। তো আজকের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বেসিক রুলস অফ কমন এরর্স। আমরা বিভিন্ন পরীক্ষায় নানান কমন এরর্স দেখে থাকি এবং এর জন্য আমাদের একটা নির্দিষ্টভাবে আমাদেরকে শিখতে হয়, কারণ কমন এরর্স জিনিস হলো এমন একটা বিষয় যেটার জন্য আমাদেরকে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ থেকে শুরু করে গ্রামাটিক্যাল রুলস রেগুলেশনস সঠিকভাবে জানা একান্তই প্রয়োজন, তবেই আমরা একটা নিখুঁতভাবে এরর্সকে খুঁজে বের করতে পারবো। তো আজকের যেহেতু আলোচ্য বিষয় বেসিক রুলস অফ কমন এরর্স, সেই জন্য আমি বেশ কিছু রুলস এখানে লিপিবদ্ধ করেছি। সেই রুলসগুলো একটা একটা করে আমি এখানে আলোচনা করছি। তো ভিডিওটাকে দীর্ঘায়িত না করে এখানে ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে রুল 1-এ লেখা আছে, রুল 1 একটা যে বাক্য দিয়েছে সেই বাক্যটাতে লেখা আছে যে কোনো বাক্যে অফের আগে যে অংশটি থাকে তা সবসময় সাবজেক্ট হিসাবে চিহ্নিত হয়। বিষয়টা কীরকম? বিষয়টার জন্য একটা উদাহরণে আসা যাক। একটা উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণটা পড়লেই বুঝতে পারা যাবে। উদাহরণটা রয়েছে দ্য লিস্ট অফ আইটেমস দিয়ে একটা ইজ আছে, একটা আর আছে, অন দ্য ডেস্ক। তো এই অনুযায়ী আমাদেরকে দেখতে হবে কি রুলস 1-এ যেটা বলছে সেটা বলছে যে কোনো বাক্যে অফের আগে যে অংশটি থাকে, তাহলে আমাদের এখানে অফের আগে কি রয়েছে? দ্য লিস্ট। লিস্ট মানে একটা নির্দিষ্ট লিস্টকে বোঝাচ্ছে, কিন্তু সেই লিস্টে অনেকগুলো আইটেম আছে, তাহলে আইটেমটা কিন্তু আমাদের এখানে সাবজেক্ট নয়, যেটা সাবজেক্ট সেটা হচ্ছে লিস্টটা। তাই জন্য এটা নিয়ম অনুযায়ী অফের আগে যেটা থাকবে সেটাই হলো অ্যান্সার। তার জন্য এখানে ইজ বা আর যে ভার্ব দুটো রয়েছে তার মধ্যে উত্তর হবে ইজ। এটার নিচে একটা স্টার দিয়ে লেখা আছে, এটাও একটু পড়া যাক। এটাতে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অফের আগে যদি সিঙ্গুলার ভার্ব সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, আর যদি প্লুরাল ভার্ব হয় তাহলে প্লুরাল সাবজেক্ট ব্যবহৃত হবে। যেমন থাকবে আর কি, যদি থাকতো লিস্ট অফ আইটেমস, তখন এখানে লিস্ট সংখ্যা যদি অনেকগুলো হতো তখন আর হতো, যেহেতু লিস্ট একটা লিস্ট সেই জন্য এখানে ইজ হয়েছে। এরপর আসা যাক রুল 2। রুল 2টাও বেশ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রুলই গুরুত্বপূর্ণ, তবে রুল 2 এর বিষয়টা ভালো করে জানা যাক। বলছে যদি কোনো বাক্যে অর, আইদার অর, নাইদার নর দিয়ে সংযুক্ত থাকে তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। কী রকম? উদাহরণে আসলেই বিষয়টা ক্লিয়ার হবে। বলছে আইদার মাই আঙ্কেল অর মাই আন্ট ইজ অ্যারাইভিং বাই ট্রেন টুডে। এই যে কোশ্চেনের যেটা রুলসে ছিল সেটা বলা ছিল যদি কোনো বাক্যে অর, আইদার অর, নাইদার নর দিয়ে সংযুক্ত থাকে তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এই যে লেখা রয়েছে আইদার মাই আঙ্কেল অর মাই আন্ট, যে হয় আমার কাকু অথবা আমার কাকিমা, যে কোনো একজনকে বোঝাচ্ছে। এই জন্য মনে রাখতে হবে যে আইদার অর আর নাইদার নর এই যে শব্দগুলো বা কথাগুলো যদি বাক্যে সংযুক্ত থাকে তাহলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হবে। এরপর আসা যাক রুল 3। রুল 3তে কী বলছে? যদি কোনো বাক্যে অর, আইদার অর, নাইদার নর ইত্যাদি দিয়ে সংযুক্ত থাকে তাহলে বাক্যের শেষের দিক থেকে কাছাকাছি যে নাউন বা প্রোনাউন হয় সে অনুযায়ী ভার্ব হয়। অর্থাৎ বিশেষ করে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অর বা নর এই দুটোর পরে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী আমাদেরকে ভার্বটা বসাতে হবে। উপরের নিয়ম মানে রুল 2 আর রুল 3-র মধ্যে এইটুকু মিল আছে আর কি। তো এখানে যেটা রয়েছে সেটা রয়েছে নাইদার দ্য prisoners nor neither the neither the plates nor the serving bowl, একটা অপশানে আছে ডু আর একটা আছে ডাজ অন দ্য সেলফ। তো এখানে বলেছে না প্লেট না সার্ভিং বোল, মানে বাটির কথা বলছে। তাহলে যেহেতু বোল মানে একটা বাটি সেই জন্য আমাদের এখানে ডাজ বসেছে। তাহলে এইটুকু জিনিস মনে রাখতে হবে, না মানে নাইদার নর বা আইদার অর যাই থাকুক না কেন অরের পরে যে সাবজেক্টটা হবে সেই অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হবে। এরপর আসা যাক রুল 4। রুল 4-এ কী বলছে? বাক্যের প্রথমে যদি ইচ, এভরি থাকে তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। অর্থাৎ উদাহরণে দেখলেই বিষয়টা ক্লিয়ার হবে। বলেছে ইচ বয় অ্যান্ড গার্ল ওয়াজ ওয়ার রেডি। তাহলে এই যে ইচ মানে হচ্ছে প্রত্যেক, ইচ, এভরি এইগুলো যদি বাক্যের প্রথমে থাকে
তাহলে কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে, তাই জন্য এখানে ওয়াজটা হয়েছে অ্যান্সার। এরপর আসা যাক রুল 5। রুল 5-এ বলা হচ্ছে বাক্যে যদি অ্যান্ড এই কনজাংশন দিয়ে যুক্ত থাকে তাহলে ভার্ব সবসময় প্লুরাল হবে। যেমন রাম অ্যান্ড রহিম আর টু ফ্রেন্ডস, ইউ অ্যান্ড আই আর গোয়িং দেয়ার। মানে এখানে এটা মনে রাখতে হবে, বিশেষ করে আয়ের ক্ষেত্রে অনেকের কনফিউশন হয়ে যায় যে আয়ের পর তো আমরা অ্যাম লিখি, তাহলে ইউ অ্যান্ড আই এরপরে অ্যাম বসাবো না আর বসাবো। তো এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যদি কোনো বাক্য অ্যান্ড দিয়ে যুক্ত হয় তাহলে কিন্তু সবসময় প্লুরাল ভার্ব অর্থাৎ আর এখানে যেমন ব্যবহার হয়েছে সেই রকম প্লুরাল ভার্ব বসবে। এরপর রুল 6। রুল 6-এ কী বলছে, যদি বাক্যের মধ্যে অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, নট ইত্যাদি থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার, আর প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটিও প্লুরাল হবে। একটা এক্সাম্পলে এলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, দ্য পলিটিশিয়ান অ্যালং উইথ দ্য নিউজম্যান ইজ অবলিক আর এক্সপেক্টেড শর্টলি। দ্য পলিটিশিয়ান, পলিটিশিয়ান মানে হচ্ছে একজন পলিটিশিয়ানকে বোঝানো হচ্ছে, কিন্তু এর সাথে কারা রয়েছে, নিউজম্যান মানে অনেকগুলো সংবাদপত্রের লোক আর কি, যারা সংবাদ প্রচার করে সেই ধরনের লোক রয়েছে। তো কোশ্চেনের যেটা রুলস ছিল সেটা বলা ছিল যে বাক্যের মধ্যে যদি অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, নট এই যে শব্দগুলি থাকে তাহলে বাক্যের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যেহেতু বাক্যের সাবজেক্ট আছে পলিটিশিয়ান, পলিটিশিয়ান মানে একটা নির্দিষ্ট পলিটিশিয়ানকে বোঝাচ্ছে, তাই জন্য এখানে ইজ হয়েছে এটার অ্যান্সার। এরপরে আসা যাক রুল 6-এ। রুল 6-এ কি হলো, রুল 7-এ। রুল 7-এ যেটা বলছে সেটা বলছে যদি কোনো বাক্যের মাঝে ব্র্যাকেটের মধ্যে কিছু লেখা থাকে, এগুলো আমরা সচরাচর দেখতে পাই বিভিন্ন ধরনের যদি বিষয় ঘাঁটি ইংরেজিতে তাহলে এই জিনিসগুলো চোখে পড়ে। তাহলে বলছে বাক্যের মাঝে যদি কোনো ব্র্যাকেট দিয়ে কিছু লেখা থাকে তাহলে তার সাবজেক্টের উপর কোনো প্রভাব পড়ে না। তাই ওই বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। এক্সাম্পলে কি বলছে, যে রঘু ব্র্যাকেটের মধ্যে রয়েছে অ্যান্ড হিজ ট্রাস্টি রাম, এবারে ভার্ব দেওয়া আছে ওয়াজ অবলিক ওয়ার অলওয়েজ ওয়েলকাম। তাহলে আমাদের কোশ্চেনের যেটা রুলস ছিল সেই রুলস অনুযায়ী বলা হয়েছিল যে ব্র্যাকেটের মধ্যে যা কিছুই থাকুক না কেন তা কখনোই সাবজেক্টের উপর কোনো প্রভাব পড়বে না। তাই জন্য সাবজেক্ট যেহেতু রঘু রয়েছে সেই জন্য আমার এখানে একটা ব্যক্তিকে বোঝানোর জন্য বা একটা মানুষকে বোঝানোর জন্য এখানে ওয়াজ ব্যবহার হয়েছে। এরপর আসা যাক রুল 8। রুল 8 কি বলছে, বাক্যের শুরুতে যদি দেয়ার বা হেয়ার থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্বটি সিঙ্গুলার ও প্লুরাল হবে। কীরকম, যেমন রয়েছে দেয়ার আর বা ইজ অবলিক দেওয়া আছে আর অবলিক ইজ 10 কিজ, এখানে রয়েছে কিজ মানে চাবিকাঠিগুলো আর কি, তাহলে চাবিকাঠি সংখ্যা বোঝাচ্ছে 10টা, যেহেতু 10টা তাহলে এটা প্লুরাল, তাহলে প্লুরাল হওয়ার জন্য ভার্বটা হয়েছে আর। তার নিচেই ঠিক রয়েছে হেয়ার ইজ অবলিক আর এ ম্যান, ম্যান মানে মানুষ, একটা মানুষকে বোঝাচ্ছে তাই জন্য হয়েছে এখানে ইজ। তাহলে এটা মনে রাখতে হবে যে হেয়ার বা দেয়ার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আমাদের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। ভার্বটাই যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বটিও সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। এরপর 9 নম্বর রুলসে আসা যাক। 9 নম্বর রুলসে যেটা বলছে যে ডিস্টেন্স, পিরিয়ড অফ টাইম, সাম অফ মানি যদি বাক্যের মধ্যে থাকে তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। তবে এটা মনে রাখতে হবে যে ডিস্টেন্স, পিরিয়ড অফ টাইম, সাম অফ মানি যদি ইউনিট হিসাবে ব্যবহার হয়, অর্থাৎ এটার মানে হচ্ছে যে ডিস্টেন্স, পিরিয়ড অফ মানি আর ডিস্টেন্স, পিরিয়ড অফ টাইম, সাম অফ মানি যদি কোনো ইউনিট বা একক হিসাবে ব্যবহার হয় তাহলে কিন্তু ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন উদাহরণে দেখলেই বোঝা যাবে, উদাহরণে রয়েছে 20 মাইলস ইজ অবলিক আর এ লং ডিস্টেন্স, বলছে 20 মাইলটা একটা মানে অনেকটা দূরত্ব আর কি, তাহলে একটা ইউনিট বোঝাচ্ছে ডিস্টেন্সের যে কত মাইল, 20 মাইল, তাই জন্য এখানে ইজ ব্যবহার হবে ভার্ব হিসাবে। ঠিক সেরকম হিসাবে রয়েছে 5 ইয়ার্স ইজ অবলিক আর দ্য ম্যাক্সিমাম সেন্টেন্স ফর দ্যাট অফেন্স, বলছে এই
কাজের জন্য বা এই দোষের জন্য 5 বছরটা বেশ একটা সময় আর কি। তাই জন্য এখানে একটা যেহেতু সময়ের ব্যবধান বোঝাচ্ছে, তাই জন্য এখানে হলো 5 ইয়ার্স ইজ, অর্থাৎ একটা সময়, পিরিয়ড অফ টাইম। এরপর আসা যাক রুল নম্বর 10। রুল নম্বর 10-এ কী বলছে? এ লট, এ মেজরিটি, সাম, তারপর আছে অল যদি বাক্যের প্রথমে থাকে তাহলে অফের পরে সাবজেক্ট অনুযায়ী ভার হবে, অর্থাৎ অফের পরে যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা অফের নিয়ম থেকে একটু আলাদা। এটা কী নিয়ম? এটা হচ্ছে এ লট, এ মেজরিটি, সাম, অল ইত্যাদি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে প্রথমে রাখা হচ্ছে এ লট অফ পিপিল ইজ অর আর আনএমপ্লয়েড। তাহলে এ লট অফ পিপিল মানে অনেকগুলো পিপিলের কথা বলছে, যেহেতু এক দল পিপিল আর কি, সেই জন্য এ লট অফ পিপিলের পরে আমরা যে ভাবটা বসাবো সেটা হলো আর। এরপর বলছে থার্ড অফ সিটি ইজ অর আর আনএমপ্লয়েড। বলছে এ থার্ড অফ সিটি মানে একটা সিটি 3 অংশ আর কি। বলছে সিটিটা হচ্ছে সিঙ্গুলার, তাই জন্য আমাদের কথা ছিল এ থার্ড। এই যে কথাটা এ লট, এরপরে সবসময় আমাদের ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে, যেমন থাকবে আর কি। যেহেতু পিপিলের সংখ্যা বেশি তাই আর, সিটির সংখ্যা একটা বোঝাচ্ছে, তাই জন্য এখানে ভার্বটা হলো ইজ। এরপরে আসা যাক রুল নম্বর যেটা রয়েছে 11। রুল নম্বর 11-এ কী বলছে? রুল নম্বর 11-এ বলা হচ্ছে যে যদি কালেকটিভ নাউন হোল অংশকে বোঝায়, অর্থাৎ কালেকটিভ নাউন যদি পুরো জিনিসটাকে বোঝায় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, আর যদি আলাদা আলাদা অর্থ বোঝায় তাহলে ভার্বটি প্লুরাল হবে। উদাহরণে কি বলছে? দ্য কাউন্সিল হ্যাজ সিলেক্টেড দ্য প্রেসিডেন্ট। এই যে এখানে কাউন্সিল, কাউন্সিল বলতে সমগ্র কাউন্সিলটাকে বোঝাচ্ছে, অর্থাৎ যে উপদেষ্টা বা যাই বলা যাক না কেন কাউন্সিল অর্থে, সেই কাউন্সিল বলতে কেবলমাত্র একটা মানুষ নয়, অনেকগুলো মানুষের সমন্বয়ে একটা কাউন্সিল তৈরি হয় আর কি। তাহলে সেই লট বা সেই সমগ্র অংশটা হোল, সেই জন্য এখানে কাউন্সিল কথাটা সিঙ্গুলার হিসাবে ব্যবহার হয়েছে। তাই জন্য যদি ভার্বটা যদি মানে সাবজেক্ট সিঙ্গুলার হয় আর যদি আলাদা আলাদা অর্থ বোঝায় তাহলে ভার্বটা কিন্তু প্লুরাল হবে। তাই জন্য এখানে কাউন্সিল যেহেতু একটা সমগ্র অংশকে বোঝাচ্ছে, তাই জন্য এখানে হ্যাজ কথাটা বসেছে আর কি। এরপর আসছি রুল নম্বর 12। 12 নম্বর যে রুলে বলছে সেটা কি বলছে? বলছে যদি কোনো বাক্যে ইফ দিয়ে শুরু হয় বা ইচ্ছা প্রকাশ করার অর্থ বোঝায় তাহলে কিন্তু ওয়াজের বদলে ওয়ার হয়। এটা একটা সাবজান্টিং মুড বলা হয়, অর্থাৎ মানে যদি অলিক কল্পনা বা বিরাট একটা ইচ্ছা যদি এসব অর্থ হয় তাহলে আমরা সাধারণত ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহার করি। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, এই যে আয়ের পর তো আমরা ওয়াজ লিখি, কিন্তু আমি যদি পাখি হতে পারতাম মানে পাখি হওয়াটা আমার একটা বিরাট ইচ্ছা আর কি, এই জন্য এখানে ওয়াজের পরিবর্তে ওয়ার হয়েছে। তারপরেও ঠিক এটা রয়েছে আই উইশ ইট ওয়ার ফ্রাইডে, বলছে আমার ইচ্ছা হয় যদি এটা শুক্রবার হতো আর কি, তাই জন্য এখানে ওয়াজের পরিবর্তে ওয়ার হয়েছে। এরপর আসা যাক রুল নম্বর 13। রুল নম্বর 13-এ কী বলছে? রুল নম্বর 13-এ যেটা বলছে বাক্যে যদি দুটি সিঙ্গুলার নাউন একই ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে। এটা একটু খুব ভালো জিনিস বা জেনে রাখা অত্যন্ত প্রয়োজন, পরীক্ষায় এসে থাকে। বলছে বাক্যে দুটি সিঙ্গুলার নাউন যদি একটা ব্যক্তিকে বা একটা বিষয়কেই বোঝায় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে। যেমন দ্য ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট ইজ অবলিক আর কামিং। এখানে ফাউন্ডার যিনি সেই আবার সেখানের প্রেসিডেন্ট, মানে দুটো লোক কিন্তু এক, তাই জন্য এখানে ইজ বা আর যে অপশান দুটো রয়েছে তার জন্য এখানে ইজটা হয়েছে। এটা একটা স্টার দিয়ে একটা বিষয় লেখা আছে, এটা একটু পড়া যাক কী বলছে। এটা বোঝার নিয়ম মানে কীভাবে বুঝবো আর কি বিষয়টা। বলছে দ্য আর্টিকেলটি প্রথম সাবজেক্ট বা নাউন বা প্রোনাউনের আগে থাকবে, কিন্তু দ্বিতীয় নাউন প্রোনাউনের আগে দ্য আর্টিকেলটি থাকবে না। যদি দুটোর আগে দা থাকে তাহলে দুটো জিনিস আলাদা। যদি থাকতো দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, সেক্ষেত্রে কিন্তু ফাউন্ডার একজন, প্রেসিডেন্ট আরেকজন, তখন কিন্তু ভার্বটা আমার প্লুরাল হয়ে যেত। যেহেতু আমার একজনের আগে দা রয়েছে অপরজনের আগে দা নেই, সেহেতু মনে রাখতে হবে যে ফাউন্ডার তিনিই হলেন প্রেসিডেন্ট, একটা লোকেরই দুটো ভূমিকা, সেই জন্য এই অর্থে এখানে ইজ ব্যবহার হয়েছে। এরপর আসা যাক রুল নম্বর 14। রুল নম্বর 14তে কী বলছে? বলছে সাম, মাস্ট, অল, সো ফোর্থ বাক্যে থাকলে বাক্যের প্রিপোজিশনের অবজেক্ট অনুযায়ী ভার হবে।
কেমন একটা উদাহরণ দেখলে বুঝে যাবে। বলছে সাম অফ মাই গোলস, এই যে সাম অফ মাই গোলস, এই যে গোলস মানে অনেকগুলো লক্ষ্য, একটা লক্ষ্য নয় কিন্তু, তাই জন্য কি হয়েছে, হ্যাভ হয়েছে। ওই জন্য প্রথমে রয়েছে সাম এবং যে আমাদের নিয়ম অনুযায়ী কথাটা যেটা বলা হয়েছে সেইটার সাথে এটা মিলেছে, যে সাম অফ, তারপরে মাস্ট, অল, ফোর্থ এসব থাকলে এরপরে যেটা সাবজেক্ট হয় বা বাক্যে প্রিপোজিশনের যে অবজেক্টটা, সেই অবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাই জন্য এখানে গোলস হওয়ার জন্য হ্যাভ হলো এটার সঠিক উত্তর। এরপর আসা যাক রুল নাম্বার 15। রুল নাম্বার 15-এ কী বলছে, নট অনলি বাট অলসো একসাথে বাক্যে থাকলে বাট অলসোর পরে নাউন বা প্রোনাউন অনুযায়ী ভার্ব হয়। এটা ঠিক আইদার অর নাইদার নরের মতোই অনেকটা বিষয় আর কি, যে নট অনলি বাট অলসো যদি একটা বাক্যে থাকে তাহলে বাট অলসোর পরে, যেমন আমরা ওখানে শিখেছিলাম যে নরের পরে বা অরের পরে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার্ব বসে, ঠিক এখানেও বাট অলসোর পরে যেটা সাবজেক্ট থাকবে অর্থাৎ নাউন বা প্রোনাউন হবে সেই অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। প্রথম বলছি এক্সাম্পলে বলছে নট অনলি ডক্টর বাট অলসো নার্সেস, তাহলে কেবলমাত্র ডাক্তারই নয় তার সাথে নার্সগুলো, তাহলে নার্সগুলো মানে অনেকগুলো নার্স, তার জন্য এখানে ইজ বা আর যে দুটো অপশান রয়েছে তার মধ্যে আরটা হয়েছে, তাহলে নট অনলি ডক্টর বাট অলসো নার্সেস আর প্রেজেন্ট দেয়ার। এই গেল 15। এরপর আসা যাক 16 দাগে। 16 দাগে কী বলছে দেখা যাক। 16 দাগে বলছে যদি দুটি ব্যক্তির মধ্যে ভাগাভাগ বা কোনো সম্পর্ক বোঝালে ইচ আদার হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের প্রায়ই গুলিয়ে যায় যে কোনখানে ইচ আদার বসাবো আর কোনখানে ওয়ান অফ বা যাই হোক আর কি যেগুলো অপশানে থাকে আর কি সেটা কোথায় বসাবো। বলছে যদি দুটি ব্যক্তির মধ্যে ভাগাভাগি অর্থ বোঝায় তাহলে ইচ আদার বসে, আর যদি দুজন অধিক ব্যক্তির মধ্যে ভাগাভাগ বা সম্পর্ক বোঝায় সেখানে ওয়ান অ্যানাদার বসাবো। তাহলে দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝালে বা ভাগাভাগ বোঝালে ইচ আদার, আর দুয়ের বেশি ব্যক্তির মধ্যে যদি ভাগাভাগ সম্পর্ক বোঝায় তাহলে ওয়ান অ্যানাদার। অপশান একটা স্টার দিয়ে কি বলছে, বলছে এলস যদি বাক্যের মধ্যে থাকে তাহলে তারপর সবসময় বাট বসে, দেন বসে না, এটাও মনে রাখতে হবে। এলস, এই এলস শব্দটার পরে বাক্যে যেটা কনভেনশন বা লিঙ্কার হিসাবে বসে সেটা হচ্ছে বাট, দেন বসে না। এরপর আসা যাক 17 নম্বর নিয়ম, রুলস 17। কোনো বাক্যের অ্যাডভার্ব যে সিকোয়েন্সে বসে তা হলো, মানে একটা বাক্যের মধ্যে অ্যাডভার্ব বসানোর নিয়ম আছে, যেমন আমরা প্রোনাউন বসাই একটা বাক্যের মধ্যে, ঠিক সেরকমভাবে একটা বাক্যের মধ্যে অ্যাডভার্বও বসে। তো অ্যাডভার্বটা বসানোর যেটা নিয়ম সেটা হচ্ছে ম্যানার বসবে, প্রথমে কেমনভাবে হলো কাজটা সেটা, তারপরে হলো প্লেস কোন জায়গায় হয়েছে সেটা, তারপরে হচ্ছে টাইম কোন সময় হয়েছে সেটা। এটা শর্টকাট নিয়ম হচ্ছে এমপিটি নিয়ম, এম ফর ম্যানার, পি ফর প্লেস, টি ফর টাইম। উদাহরণে কি বলছে, উই ডিড ইট হ্যাপিলি, মানে আমরা এটা খুব খুশির সাথে করেছিলাম, ইন দ্য স্কুল, কোথায় করেছিলাম, স্কুলে করেছিলাম, ইয়েস্টারডে মানে গতকাল। তো এটা হচ্ছে অ্যাডভার্ব বসানোর নিয়ম, এমপিটি ম্যানার, পি ফর প্লেস, টি ফর টাইম। কিছু কিছু ভার্ব আছে যেগুলির জন্য এই সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যায়, সেই সিকোয়েন্সটা চেঞ্জ হওয়ার পেছনে বেশ কারণ আছে, সেগুলো হলো গো, কাম, রিচ, জাম্প, রান, সিং, এগুলো যদি থাকে তাহলে সিকোয়েন্সটা চেঞ্জ হয়। তখন কীরকম হয়, তখন হয়ে যায় প্লেস, তারপরে হয়ে যায় ম্যানার, তারপরে হয়ে যায় টাইম। এই একটা উদাহরণ দিলেই বুঝতে পারা যাবে। লাস্ট নাইট সি স্যাং পারফেক্টলি অ্যাট দ্য কনসার্ট, এই যে রয়েছে এটা কোশ্চেন, এটা ঘুরে মানে হয়ে যাবে এরকম, অ্যাট দ্য কনসার্ট প্রথমে প্লেসটা চলে আসবে, সি স্যাং পারফেক্টলি লাস্ট নাইট। তাহলে যদি এই ধরনের ভার্বগুলো থাকে গো, কাম, রিচ, জাম্প, রান, সিং, তাহলে কিন্তু সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে প্লেস, ম্যানার, টাইম। আর এগুলো না থাকলে হবে প্রথমে হবে ম্যানার, তারপরে হবে প্লেস, তারপরে হবে টাইম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম, মনে রাখতে হবে। এরপর আসছে 18 দাগের অপশন মানে রুলসে। 18 দাগের রুলসে কী বলছে, বলছে কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার, এই দুটো নাম্বার আছে, এই দুটোকে একটু মনে রাখতে হবে। কার্ডিনাল নাম্বার কি আর অর্ডিনাল নাম্বার কি। কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বারের মধ্যে একটাই সূক্ষ্ম তফাৎ, সেটা হচ্ছে অর্ডিনাল মানে অর্ডার বোঝায় আর কি, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে অর্ডার।
আর কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে সিরিয়ালটা বোঝায়, যেমন হচ্ছে 1 2 3 4 এই জন্য। তো কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার যে বসানোর নিয়ম সেটা সবসময় কি হয়, নাউনের আগে ও পরে বসতে পারে। এই যেমন একটা উদাহরণ দিয়েছে, দেয়ার আর 40 বয়েজ, নাউনের আগে বসেছে 40, দ্য নাম্বার অফ দ্য বয়েজ আর 40, এই যে বয়েজটা কতজন 40, তার মানে এটা মনে রাখতে হবে যে কার্ডিনাল নাম্বার কিন্তু নাউনের আগেও বসতে পারে পরেও বসতে পারে, কিন্তু অর্ডিনাল নাম্বার কিন্তু সব সময় নাউনের আগেই বসে, এটি কিন্তু মনে রাখতে হবে। দ্য ফার্স্ট বয় ইজ কামিং, এই যে প্রথম ছেলেটি আসছে, তাহলে প্রথম ছেলেটি মানে একটা নির্দিষ্ট ছেলের কথা বলছে আর কি, যে ফার্স্ট হয়েছে সেই ছেলেটিই আসছে। কিন্তু যেটা কার্ডিনাল নাম্বার হয় সেই কার্ডিনাল নাম্বার কিন্তু নাউনের আগে বা পরে হতে পারে, অর্ডিনাল নাম্বার সবসময় নাউনের আগেই হবে। এরপর আসা যাক 19 নাম্বার রুলসে। 19 নাম্বার রুলসে কি বলছে, বলছে কোনো সেন্টেন্সের নাউন প্রোনাউনগুলি যেভাবে বসে, একটুক্ষণ আগে বলছিলাম যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বগুলো যেটা বসানোর নিয়মটার কথা বললাম আর কি, বিশেষ করে অ্যাডভার্ব, ঠিক সেরকমভাবে প্রোনাউন বসানোরও কিছু নিয়ম আছে। প্রোনাউন বসানোর যে নিয়ম সেটা হলো 2 3 1, 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, 1 মানে ফার্স্ট পারসন। তো এই যে একটা উদাহরণ দিয়েছি, কি বলছে, ইউ হি অ্যান্ড আই মাস্ট হেল্প দ্যাট পোর ম্যান, এটা হচ্ছে সিকোয়েন্স, নর্মাল সিকোয়েন্স, এটা কিন্তু চেঞ্জ হয়, সেই চেঞ্জিংটা কখন হয় সেটার জন্য স্টার মার্ক দিয়ে লেখা আছে। বলছে যদি কোনো বাক্যের মধ্যে দোষ বা খারাপ অর্থে ব্যবহার হয়, অর্থাৎ বাক্যের মানেটা কোনো নেগেটিভ সেন্সে যদি চলে আসে, তখন কিন্তু সিকোয়েন্সটা কী হয়ে যাবে 123, 123 মানে প্রথমে ফার্স্ট, তারপর সেকেন্ড, তারপরে থার্ড। কিন্তু যদি নর্মাল ওয়েতে হয় বা কোনো মানে খারাপ অর্থ প্রকাশ না পায়, নর্মাল স্বাভাবিক অর্থ যদি প্রকাশ পায়, সেখানে কোনো যদি নেগেটিভ সেন্স না থাকে, তাহলে কিন্তু প্রথমে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফার্স্ট অর্থ হবে। যেমন সেকেন্ডের উদাহরণটা দেখলে বুঝতে পারা যাবে, উই ইউ অ্যান্ড দে ওয়ার অ্যাবসেন্ট, এই যে অনুপস্থিত মানে একটা নেগেটিভ সেন্স, ওই জন্য প্রথমে এসছে ফার্স্ট, তারপরে এসছে সেকেন্ড, তারপরে এসছে থার্ড। এরপর 20 দাগের রুল, 20 রুলে কি বলছে, যদি কোনো বাক্যে দেন, অ্যাজ ওয়েল অ্যাজ, সো অ্যাজ, বিফোর, আফটার থাকে, তাহলে তারপর সবসময় সাবজেক্টিভ কেস হয়। তাহলে সাবজেক্টিভ কেস মানে হচ্ছে যে সাবজেক্টের অর্থ অনুযায়ী মানটা মানে কোনো একটা অর্থ প্রকাশ পায়। এই যে হি রানস ফাস্টার দ্যান আই, এখানে কিন্তু মি হবে না, কেন হবে না, এই যে উপরে রুলস বলছে, যদি বাক্যে দেন, অ্যাজ ওয়েল অ্যাজ, সো অ্যাজ, বিফোর, আফটার এই যে কথাগুলো থাকে, তাহলে কিন্তু সবসময় সাবজেক্টিভ কেস বসবে। এরপরের সাথে একটা মানে ইম্পর্টেন্ট রয়েছে স্টার দিয়ে, কি বলছে, বলছে প্রিপোজিশনের সবসময় অবজেক্টিভ কেস বসে, অর্থাৎ যদি প্রিপোজিশনের পর কিছু বসানো হয় তখন বলছে সেটা অবজেক্টিভ কেস বসে। হি ইজ কামিং টু মি, তখন কিন্তু আই হবে না, তাহলে মনে রাখতে হবে যে দেন, অ্যাজ ওয়েল অ্যাজ, সো অ্যাজ, বিফোর, আফটার এগুলোর পরে সবসময় কী হবে, সাবজেক্টিভ কেস হবে, আর প্রিপোজিশন যদি থাকে তাহলে সবসময় তারপর অবজেক্টিভ কেস হবে। এরপর কি বলছে, কোনো বাক্যে বিটুইন ও লেটের পর আমরা সবসময় অবজেক্টিভ কেস বসাবো। দ্য ম্যাটার শুড বি কেপ্ট সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড মি, এটি মনে রাখতে হবে, তখন কিন্তু ইউ অ্যান্ড আই হবে না। বিটুইন আর লেট এই দুটো কথার পর যদি বাক্যে থাকে তাহলে আমরা সবসময় অবজেক্টিভ কেস বসাবো। বলছে দ্য ম্যাটার শুড বি কেপ্ট সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড মি, তখন কিন্তু ইউ অ্যান্ড আই নয়। এরপর আসছি রুল নম্বর 21। 21-এ কী বলছে, পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, হিজ ও ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিস, দেয়ার কখনো পাশাপাশি বসে না। এই যে এটা একটা রয়েছে উদাহরণ দেখলেই বুঝতে পারা যাবে, আই লাভ মাই দিস ফ্রেন্ডস, এটা হচ্ছে ভুল আছে, এটা কি হবে, আই লাভ দিস ফ্রেন্ডস অফ মাইন। তাহলে কথা হচ্ছে যে পজেসিভ অ্যাডজেক্টিভ মাই আর হিজ এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিস আর দেয়ার কখনোই পাশাপাশি বসে না, তার জন্য একটা উদাহরণ দেওয়া হলো। এরপর আসা যাক 22 দাগের যে রুলসটা, কি বলছে, কোনো বিশেষ্য তথা নাউন এর আগে বিশেষণ তথা অ্যাডজেক্টিভ থাকলে তার আগে অবশ্যই একটা আর্টিকেল বসবে, অর্থাৎ এ অ্যান্ড দি যা হোক এটা বসতে পারে। একটা কোশ্চেন দেওয়া হচ্ছে, তারপরে এটা সংশোধন করে উত্তরটা পাশে করা আছে। হি ইজ নোবেল পারসন, এটা ভুল আছে, এটা সংশোধন করে যেটা সঠিক হবে সেটা হচ্ছে হি ইজ এ নোবেল পারসন।
এটা হচ্ছে এটার উত্তর। এরপর আসে 23 নম্বর রুল, আজকের লাস্ট কোশ্চেন। বলছে কি সুপারলেটিভ ডিগ্রির বিশেষণের পরে হু, হুইচ, হুম না বসে দ্যাট বসে। কি বলছে, দিস ওয়াজ দ্য বেস্ট হুইচ ওয়াজ শোন টু হিম ওয়াজ শোন টু হিম। এটা হলো বাক্যটা, এটা ভুল আছে আর কি। এটা সাজালে বা এটা ঠিক করলে কি হবে, দিস ওয়াজ দ্য বেস্ট দ্যাট ওয়াজ শোন টু হিম, অর্থাৎ বাক্যে ছিল দিস ওয়াজ দ্য বেস্ট হুইচ ওয়াজ শোন টু হিম। এই যে হুইচ কথাটা ছিল এটা কিন্তু ভুল ছিল। এই হুইচ কথাটা ভুল থাকার জন্য হুইচের পরিবর্তে কি হবে, দ্যাট কথাটা ব্যবহার হবে। এই গেল আজকে 23টি বেশ গুরুত্বপূর্ণ কমন এরর্সের বেশ কিছু রুলস। এরকম রুলস আরও রয়েছে, আরও যেগুলো পরীক্ষাতে এসে থাকে বা এসেছে সেগুলো আরও বার করে লেখা হবে বা সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকে এই 23টা রুলস বেশ গুরুত্বপূর্ণ, এগুলো নানান পরীক্ষায় এসেছিলো, সেগুলোই আজকে লিপিবদ্ধ করা হয়েছে। তো এটাই প্রত্যেককে বলার যে ভিডিওটা দেখে যদি প্রত্যেকের কাজে লাগে বা এই রুলসগুলো যদি প্রত্যেকের কোনো না কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারো বা পরীক্ষাতে যদি উপকৃত হও, তাহলে এগুলো একটু ভালো করে নখদর্পণে রাখবে বা এগুলো একটু রিমাইন্ড করে রাখবে, তাতে করে পরীক্ষায় প্রত্যেকেরই উপকারে লাগে। তো এই ভিডিওটা কাজে লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো প্রোভাইড করা হবে সেগুলো পরপর পেতে থাকবে। আজকের মতো এখানে।